কথা মাথার মধ্যে সকাল থেকেই ঘুরছে, কিন্তু সঠিক সময় সঠিকভাবে বলার কোনো রকম সুযোগ হয়ে উঠছিল না। সকালবেলা দেবলীনার করা কিছু পোস্ট থেকে কিছু কথা আমি শেয়ার করেছি তোমাদের কাছে। অনেকেই শেয়ার করছে, জনে জনেই শেয়ার করছে, আমিও করেছি। যেখানে কিনা নন্দিনী ভট্টাচার্যের বিষয় মানে দেবলীনা কিছু কথা বলেছে। আমি আসবো, ওই বিষয়টাতেও আসবো। অনেক কিছু জিনিস মাথায় ঘুরছে, যেখানে দেবলীনার মানে বিস্ময়কর কিছু স্বীকারোক্তি, কিছু বক্তব্য আমাদের সামনেও তুলে ধরেছে, যেখান থেকে কিন্তু অনেক জিনিস পরিষ্কার, অনেক জিনিস ধোঁয়াশা, অনেক জিনিস চিন্তার মধ্যে রয়েছে, ডাউটফুল রয়েছে, হয়েছে কি হয়নি, হতে পারে কি হয়নি, কতটা এর মধ্যে জল মেশানো, কতটা সত্যতা, সব কিছু নিয়েই অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে চলছে। তাই ভাবলাম যে এখন একটু সময় পেয়েছি যখন, এই বিষয়টা নিয়ে দুটো কথা বলি। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনে সেকেন্ড না, থার্ড বলবো, কারণ আমি খাপে খাপে দুখানা ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি, সেখানে এটা আমার 3rd নম্বর ভিডিও। তো অনেক কিছু বক্তব্য আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। কিছু কথা মানে আমার চিন্তাভাবনার সাথে তোমাদের চিন্তাভাবনা মিলছে কি মিলছে না, এরকম অনেক কিছু রয়েছে। দেখো, এখনও বলবো যে যেহেতু প্রবাহের ফ্যামিলি এসে এখনও অবধি আমাদেরকে কিছু জানায়নি, তো অনেক জায়গায় জিনিসটা ওই টালমাটাল একটা বিষয়ের উপরে রয়েছে, কারণ আমরা এক নাগাড়ে একতরফা কিছু কথা শুনে যাচ্ছি। আচ্ছা, তার থেকেও বড় কথা, এখন অবধি দেবলীনার দিদি হোক, দেবলীনার ফ্রেন্ড সার্কেল হোক, তারা যতটুকু আমাদের সাথে শেয়ার করেছে উইথ দেবলীনার পারমিশন তারা করেছে, এটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আজকে কিছু কথা বলতে গিয়ে বুঝতে পারলাম না, এই 78টা পিলসের জায়গায় 68টা পিলস, এই জিনিসটা ঠিক আমার কাছে ধোঁয়াশা মতন রইল, যে কেন এই ধরনের, সে 68 হোক 78টা হোক, যেটাই হোক না কেন, পিলস তো অবশ্যই পিলস। সেটা খাওয়ার পরে অবশ্যই করে সেটা নিজের ফ্রেন্ডসকে অলরেডি জানিয়ে দেওয়া যে আমি এরকম খেয়ে ফেলেছি। কারণ মানুষ নিজের জীবনটাকে খুব ভালোবাসে, চট করে কিন্তু মানুষ জীবনটাকে ত্যাগ করতে চায় না। এবার এরকম কোনো ডিসিশান নিয়ে নেওয়ার পর যদি কোনো স্কোপ থাকে, সেখান থেকে সেই সুযোগটা হয়তো দেবলীনাও নিয়েছে, সেটাতে আমি অন্য কিছু বলবো না। অবশ্যই করে আজকে কিছু হয়ে গেলে তখন তো কিছু করার থাকতো না, তো মানুষটি ভালো আছে সেটা দেখে ভালো লাগছে। কিন্তু অনেক কিছু বিষয় এটা থেকে উঠে আসছে। সেখান থেকে সর্বপ্রথম আমি যেটা দেখলাম দেবলীনা যে কথাগুলো বললো, তার মধ্যে এটা তো একদম সত্যি কথা যে ওর 1 বছরের মাথায় ওর মানে তার আগেই ওর যে আশীর্বাদের হারটা, যেটা কিনা শ্বশুরবাড়ি থেকে ওকে আশীর্বাদে দিয়েছিল, সেটা অলরেডি নিয়ে নেওয়া হয়, সেটাকে লকারে রেখে দেওয়ার নাম করে নেওয়া হয়। কিন্তু পরে যখন চাওয়া হয় তখন জানা যায় যে সেটাকে অলরেডি বন্ধক রেখে দেওয়া হয়েছে, কারণ বিজনেস পারপাস। দেখো, আমরা মনে করি স্ত্রীধন, ঠিক আছে, মানে স্ত্রীকে যেটা দিয়ে দাও গয়নাটা, সেটা স্ত্রীধন হয়ে যায়। শ্বশুরবাড়ির গয়না হোক, যেটাই হোক, তারপরে দাঁড়িয়েও কেন কে জানে, আমি এখনও বলছি, আমার যদিও বা আমাদের বিষয়টা আলাদা, তারপরেও জানি না কেন, মানে স্বামী আমাকে যে জিনিসগুলো দিয়েছে সেটার ওপর একটা জোর, আর আমার মা যে জিনিসগুলো দিয়েছে সেটার ওপরে যেন আরেকটু মানে পুক্ত জোর মনে হয়। মানে শ্বশুরবাড়ি থেকে তো যেটাই হোক, শ্বশুরবাড়ি থেকে দেওয়া মানে আমার হাজব্যান্ডই কিনে দিয়েছে, আমার হাজব্যান্ড তো টুকটুক টুকটুক করে প্রচুর জিনিস দেয়, তো সেটা কিন্তু একটা জোর থাকে একটা বিয়েদের, ঠিক আছে। বাপের বাড়ি থেকে দিলে সেটার ওপর আরেকটু যেন মানে জোর এসে যায়। কিন্তু এরকম যখন সিচুয়েশান এসে যায় যে আজকে হয় শ্বশুরবাড়ি বেছে নিতে হবে, নয় আমাকে এই সংসারটা ত্যাগ করতে হবে, সেখানে দাঁড়িয়ে মেয়েরা মনে হয় বেসিক্যালি মা বাবার গয়নাটার ওপরই বেশি হয়। শ্বশুরবাড়ির গয়নাটার ওপর জানি না কতটুকু কী হয়, কারণ এরকম সিচুয়েশান ঠাকুর না করুক কোনো মেয়ের জীবনে আসুক, এরকম টালবাহানা কোনো মেয়ের জীবনে পড়ুক যে এরকম সিচুয়েশান আসুক। বাট আমি মনে করি গয়না টাকা পয়সা সবের থেকে বড় হচ্ছে মানুষ, যে মানুষটার সাথে আমি সংসার করব, সেই মানুষটা যদি ভালো থাকে, সেই মানুষটা যদি সঠিক হয়, তো সেই আমার গলার গয়না। তো তার ছাড়া আলাদা কিছু দরকার নেই, কারণ এই টাকা পয়সা গয়নাগাটি একটা টাইমের পরে সেগুলোর কোনো মূল্য থাকে না, কিন্তু একটা মানুষ যদি সঠিক হয়, সেই মানুষটার সাথে পথ চলাটা কিন্তু সত্যি খুব সহজ হয়ে যায়। কিন্তু দেবলীনা আজকে যে কথাগুলো বলল, সেখানে প্রবাহকে আমার সত্যি সত্যি কেন কি জানি না, স্পাইনলেস একজন হাজব্যান্ড আমার মনে হলো। আমি বরাবর বলেছি, একটা
মেয়ে যেমন একটা সংসার মানে একটা বাড়ি সম্পূর্ণরূপে নিজের ছোটোবেলার থেকে বড় হওয়ার জায়গাটাকে ত্যাগ করে যেমন চলে আসে, কিছু স্যাক্রিফাইস কিছু কম্প্রোমাইজ একটা ছেলেকেও কিন্তু করতে হয়। আর সেই জায়গাটায় একটা ছেলের মা বাবাকেও কিন্তু সেই জায়গাটা বুঝতে হয়, বিশেষ করে মাদের। আমি খোদ একজন মানে দুটো ছেলে সন্তানের মা হওয়ার পরে আমি এই কথাটা বলছি। আমি দেখছি ইদানিংকালে ছেলেদের যখন বিয়ে দিতে পাঠাচ্ছে মারা যে কী পরিমাণ কান্না কাটছে, মানে ততটা মনে হয় মেয়েকে ছোটোবেলা থেকে বড় করে অন্যের বাড়িতে পাঠানোর সময় মেয়ের মা কাঁদছে না, যে কান্নাটা ছেলের মা কাঁদছে। মানে ছেলের মাদের নিজেরই পারভারিশের ওপর এতটাই তাদের সন্দেহ থেকে যাচ্ছে যে আজকে বউ আসার পর নিঘাত ছেলে একদম বউ পাগলা হয়ে যাবে, মাকে আর দেখবে না। এরকম প্রচুর আমরা ঘটনা দেখেছি। সেই ঘটনা থেকে এখনকার মারা এতটাই সেন্সিটিভ হয়ে পড়েছে, এতটাই মানে ভয়প্রবণ হয়ে পড়েছে যে ছেলে হয়তো দেখবে না। কিন্তু কিছু জায়গায় না একটু বুঝতেও লাগে, কিছু অ্যাডজাস্টমেন্ট একটা মেয়েকেও যেমন করতে হয়, কিছুটা অ্যাডজাস্টমেন্ট একটা ছেলেকেও করতে হয়। আমি সবসময় বলেছি মা মায়ের জায়গায়, বউ বউয়ের জায়গায়, দুটো জায়গাকে তুমি যখন গুলিয়ে ফেলছো তখনই কিন্তু গণ্ডগোলটা। বউকেও মনে রাখতে হয় যে আমি মায়ের দায়রাতে ঢুকবো না, মাকেও মনে রাখতে হয় আমি স্ত্রীর দায়রার মধ্যে ঢুকবো না, দুটো সম্পূর্ণ আলাদা। এটাকে যতদিন না একটা ছেলের মা আর একটা ছেলের স্ত্রী বুঝবে ততদিন এই জিনিসটাতে খুব ফ্যাচাং। যেখানে আজকে আমি শুনলাম দেবলীনা একথাও বলেছে যে প্রবাহর কাছে কাজ আর তার মায়ের কথা এই দুটোর থেকে ইম্পর্টেন্ট আর কিচ্ছু না। কিন্তু হালে যখন প্রবাহ একটু স্বাভাবিক বিয়ে হয়েছে, যখন বউয়ের প্রতি এসে যাবে এই মায়াটা অটোমেটিক্যালি তৈরি হয়। আর এদের তো রিসেন্ট মানে এরা এত স্বল্প মেয়াদি জীবন কাটায়, আমি খালি ভাবি মানে কারোর 1 বছর হচ্ছে, কারোর 5 বছর হচ্ছে, কারোর 6 মাস হচ্ছে, একটা সম্পর্ককে টাইম দেয় না এরা, একটা সম্পর্ককে টাইম দেয় না। এত স্বল্প মেয়াদি জীবন এরা কাটাচ্ছে, বিশেষ করে এই বিবাহিত জীবন। আমি অবাক হয়ে যাচ্ছি। আমরাও এমন কোনো সে যুগের মানুষ না, আমিও স্টিল 14 বছর আমার হাজব্যান্ডের সাথে সংসার করছি। টানা পড়েন কি আমাদের সংসারে আমরা দেখিনি? টানা পড়েন মিন্স সম্পর্কের মধ্যে যেহেতু আমরা দুটো অপোজিট পার্সন, উপরন্তু এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ। আর অবভিয়াসলি যারা আমাকে খুব ক্লোজ চেনে তারা জানে যে মিস্টার ঘোষ একটুখানি ওই যে কীরকম বলে একটু প্রফেসর টাইপস। তো এটা নিয়ে আমি খুব ইয়ার্কি করি। তো সেখানে দাঁড়িয়ে খুব লাইটলি একটা লাইফ লিড করছি, যেখানে যত সময় গেছে সে আমাকে আমি তাকে বোঝার চেষ্টা করেছি, আমরা পরস্পরের খামতিগুলোকে ম্যানেজ করার চেষ্টা করেছি যে হ্যাঁ এতটাতে রিয়্যাক্ট করার কোনো দরকার নেই, এই জায়গাটায় চুপ করে গেলে ভয়, ঠিক আছে সে বলছে বলুক না, খানিকক্ষণ চুপ। এই যে জিনিসগুলো এগুলো অ্যাডজাস্টমেন্ট। আমি এখনকার রিলেশনশিপের মধ্যে এই জিনিসটা দেখতেই পাই না। মানে রিসেন্ট যারা করছে আমি তাদের দেখছি 1 বছর 5 বছরে তারা এতটাই মানে ধৈর্যহীন হয়ে পড়ছে, অবাক লাগে। দুটো বাচ্চাকে সামলে হাজব্যান্ড বাড়িতে না থাকা কালীনও এই হাজব্যান্ড না থাকা কালীনের এই সুযোগটা ওয়াইটির প্রচুর মানুষ নিয়েছে যে ওর হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, যা নয় তাই বলা যেতে পারে, এরকম করেছে। তো এরকম ধূত্র ফুলের বিষাক্ত বীজগুলোর থেকে আমি দূরত্ব মেনটেন করি। আর তাদের কথায় আমার কিছু যায় আসে না, কারণ আমার সংসার আমার স্বামী আমার, কে কোথায় ঘেউ ঘেউ করলো সেটা তো দেখলে চলবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখান থেকে দাঁড়িয়েও আমাকে প্রচুর জিনিস ম্যানেজ করতে হয়। আগে শ্বশুরমশাই ছিলেন, শাশুড়ি মা ছিলেন, সেখানে তারা অনেকটা হেল্প করতেন, হেল্পফুল ছিলেন। এখন তারা নেই, সেখানে সম্পূর্ণভাবে দুটো ছেলেকে নিয়ে সমস্ত কিছু ম্যানেজ করা এগুলো একটা মানে রেসপন্সিবিলিটির মধ্যে চলে এসেছে। আমার দিকটাও যেমন আমার হাজব্যান্ড দেখছে যে হ্যাঁ এটার জন্য ওর মা আছে, ওর মা দেখে নেবে, ঠিক সেরকমই আমি জানি আমার হাজব্যান্ডের কোন জায়গাটা। একদিন সে বাড়ি আসলো, সেই একটা দিন বাড়ি আসাতে তার কাছে যদি হাজারো অভিযোগ আমি রাখি যে তুমি তো আমাকে ঠিক করে সময় দিচ্ছ না, আমার মনে হয় না যে আজ আমি 14 বছরের জীবনে আমি আমার হাজব্যান্ডকে এই ওয়ার্ডটা কোনো সময় বলেছি যে তুমি তো আমাকে সময় দিচ্ছ না, তুমি তো একটু আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারো বা আরেকটু সময় দিতে পারো না। কারণ আমি জানি সে যতটুকু সময় দিচ্ছে দ্যাট ইজ এনাফ। কারণ সে যে হ্যাট্রিক শিডিউলের মধ্যে দিয়ে চলে, সেখান থেকে দাঁড়িয়ে তার এতটুকু দেওয়া আমাদের লাইফে প্রচুর জায়গা মানে নেয়, মানে প্রচুর আমাদের কাছে সেটার দাম আছে। বুঝতে পারছি ব্যাপারটা। এটা আমি এই কারণের জন্য বলছি, কারণ প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিছু জিনিস বুঝে চলতে হয়। যেখানে যদি আজকে এরকম সিচুয়েশন হয়েছে যখন দেবলীনাকে বলা হয়েছে যে বাড়ি থেকে বেরিয়ে যাও, সেপারেশনে থাকো, সেখানেও বাড়ি থেকে বেরোনোর সময় অ্যাজ এ হাজব্যান্ড প্রবাহর কি উচিত ছিল না যে সেপারেশনে থাকবো কেন? কারণ দেবলীনা যে গান করে বা রাত করে বাড়ি ফিরবে
বা ফেরে, এটা তো আজকে নতুন ব্যাপার না, তারা তো জেনে শুনেই তাকে বিয়ে করেছে। তাহলে স্পাইনলেস হাজব্যান্ডের মতন ওই ব্যালকনিতে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ সেপারেশনটাই দরকার, অথচ জগদ্ধাত্রী পুজোয় তোমাকে দরকার যেতে হবে, দুর্গা পুজো একদিন বন্ধুদের সাথে প্ল্যান হয়েছে যেখানে বউ সম্পূর্ণরূপে তোমার সাথে সেপারেশনে আছে, তারপরেও না মানে সে রীতিমতন গলা ভার হয়ে যাচ্ছে, যেখানে সেখানে দেবলীনা বলছে যে আমি কুকুরের মতন মাঝে এক আধবার বাড়ি এসেছি, যেখানে বাড়ি এসে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি জুতোর কারণে হোক হেলমেটের কারণে হোক আমি এসেছি যাতে প্রভাব একবার বলে যে তুমি থেকে যাও, বাট ও বলেছে তুমি সেপারেশনে থাকো। হাউ স্পাইনলেস হি ইজ, মানে আমি অবাক হয়ে যাচ্ছি এই কথা শুনে। আরে ভাই হয় বিয়ে কর, নয় যদি বিয়েতে মায়ের কথা শুনেই চলবি, আমি বলছি না যে তুমি মামাস বয় মায়ের কথা শুনো না, যদি সেটাকেই এতটা গুরুত্ব দিতে হয় তাহলে স্ত্রী জীবনে কিসের দরকার, কেন দরকার? তো যেমন লিড করছো লাইফ সেইভাবেই লিড করো অ্যাজ এ ব্যাচেলার লাইফ। বিয়ে করে এসে আর পড়ে রইল এই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই যে দেওয়া থোয়াটাই কিন্তু রিলেশনশিপ না। এবার দেখো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মেন্টালিটি, তারা একটা রিলেশনকে কিভাবে ধরে রাখতে চায়, কি চায়, এইটা মানে এরকমভাবে এফর্টটা দিলে মনে হয় রিলেশনটা আরও ভালো হবে। এটা যার যার এফর্ট, যেটা কিনা দেবলীনা দিয়েছে যে হ্যাঁ আমি আমার হাজব্যান্ডকে গিফট করি, সারপ্রাইজ দিই, এগুলো এই রোম্যান্টিক বিষয়টা ওর মধ্যে আছে, বাট হি ইজ মাচ দ্যান লেস, মানে সেখানে এর মধ্যে প্রবাহর মধ্যে ওই জিনিসটা নেই যে না একটা ফুল নিয়ে আসি অন্তত ওর আমার স্ত্রীর জন্য বা কিছু, বাট ও আস্তে আস্তে হচ্ছিল, সেখানেও ওর শাশুড়ির প্রবলেম, মাঝখানে বসে সেপারেশন হয়ে যাক, কি বলে ওই হাতের ছাপ মেলেনি বলে রেজিস্ট্রিটাই পর্যন্ত হয়নি বা পরে ওই রেজিস্ট্রিটা করিয়ে দেওয়া, এটা তো অদ্ভুত একটা ব্যাপার না, এখানে তো ক্লেমও করতে পারবে না। পড়ে রইল নমিনির বিষয়, টাকা পয়সায়, যেখানে দেবলীনা নিজে একজন আর্টিস্ট আর যথেষ্ট ভালো ইনকাম করে, সেখানে দাঁড়িয়ে তার নমিনিতে তার হাজব্যান্ডকে দরকার, সে বলেছে না তুমি তোমার মা বাবাকে রাখো, শুধু আমার তোমার নামটুকু চাই, মানে দেবলীনা নন্দী প্রবাহ নন্দীর হাজব্যান্ড স্ত্রী, এই যে জিনিসটা এইটুকুতেই সে সন্তুষ্ট, তাহলে আর কি মানুষের লাইফে কি দরকার লাগে একটু বুঝদার। এবার তারপরে গিয়েও আমি বলবো অনেক জায়গায় আমার এইগুলো শুনে সত্যি একটু রাগই হয়েছে, আর প্রভাবকে একজন টিপিক্যাল একটা স্পাইনলেস পুরুষ বলে আমার মনে হয়েছে। এইবার আসি একটা দ্বিতীয় কথায়, দেবলীনার উদ্দেশ্যে বলবো যে দেখো সোশ্যাল মিডিয়াটা কিন্তু একরকম এই যে তুমি বা তোমার দিদি বা তোমার বন্ধুরা যেভাবে এসে এখানে আলোচনা করছো, একরকম সোশ্যাল মিডিয়া কিন্তু নানা দিক দিয়ে তোমাকে শোষণ করছে, এটাতে তুমি কিছু পাবে না, উল্টে হারাবে। তাই আমার মনে হয় একটা জায়গায় বসে যে কোনো জিনিস একটা মিউচুয়াল করা, হয় আমরা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাব, আর নয় এই সম্পর্কটাকে আরেকটা লাস্ট চান্স দেব, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া ডিসাইড করে দেবে না, এটা ডিসিশানটা নিতে হবে কিন্তু তোমাদেরকে বসে, বাড়ির বড়োদেরকে নিয়ে বসে, এটা আমার নিজস্ব ধারণা, ঠিক আছে? আর অবশ্যই করে প্রবাহকে একটু স্পাইনলেস থেকে একটু স্পাইনফুল হতে হবে, যাতে ওর যে শিরদাঁড়াটা এখনো ভঙ্গুর হয়ে যায়নি, এই জিনিসটা কিন্তু প্রবাহকে দেখতে হবে। এইবার আসি একটা কথায়, সেটা হচ্ছে সায়কের একটা ভিডিও দেখলাম, এত নেগেটিভ জিনিস যেটা কিনা সায়ক নিতে পারছে না, খুব অবাক হয়ে যাচ্ছে এরকম, কারণ ও খুব একটা অন্যরকম ব্লগ শেয়ার করতো বরাবর, সেখানে মানুষ ভরে ভরে পজিটিভিটি দেখতে পেত, তো পজিটিভই অ্যান্সার করতো। যখন এইরকম একটা ক্যাচ্ছা কেলেঙ্কারি ফ্যামিলির চলছে, সেখানে সম্পূর্ণভাবে মানে সায়ক ঢুকে পড়েছে, সেখানে দাঁড়িয়ে গিয়ে মানুষের দুটো ব্যক্তিগত কথা। এবার কিছু মানুষ সায়ককে অন্য রকম নামে ডাকছে, তাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের বক্তব্য কোনো মানুষের নামে দেওয়াটা ঠিক না, মানুষকে মানুষ বলে দেখো, সে কতটা মেয়েলি ভাব আছে তার মধ্যে, কতটা পুরুষগত তার মধ্যে ভাব আছে, এটা বলে তাকে ছোট করে লাভ নেই, ঠিক আছে? যারটা তার সন্তান, তার মায়ের কাছে সেটা প্রিয়, তো পুরো গোটা সমাজ অ্যাকসেপ্ট করছে যে জিনিসটা, সেখানে আমরা এইভাবে কাউকে কটাক্ষ করতে পারি না, ঠিক আছে? যার যার লাইফ সে তার মতন করে লিড করবে। আচ্ছা, সেখানে সায়ক এই নেগেটিভ জিনিসটা নিতে পারছে না, তো সর্বপ্রথম সায়ককে মনে রাখা উচিত ছিল যে এইরকম নেগেটিভ বিষয়ের ওপরে আমি যতটা কম ঢুকবো ততটাই ভালো, আর যদি ঢুকিও আমি সবটাকে সোশ্যাল করব না, যেটা সোশ্যাল করেছো, সোশ্যাল মিডিয়াতে এনেছো, সোশ্যাল মিডিয়া তোমাকে শোষণ করছে, দিস ইজ দ্য ফ্যাক্ট, ঠিক আছে? সেখানে সায়ক বলছে আমিও ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের লাইফটা নেগেটিভিটিতে ভরে যাক, অভিশাপ কখনো কাউকে দিয়ে লাভ নেই, এটা খুব বোকা ব্যাপার, এটা আমি
বিশ্বাস করি যে রাগের বশবর্তী হয়ে কাউকে কোনো রকম অভিশাপ অন্তত তুমি দিও না, ভগবানের ওপর ছেড়ে দাও। তুমি যদি সঠিক মনে করো, আমি সাহেবকে কমেন্টও করেছি যে তুমি যদি নিজে ঠিক থাকো তাহলে কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কেনা, তুমি ঠিক থাকো, এড়িয়ে যাও, জাস্ট ইগনোর। বাট সাহেব সেটা বলেছে। আর এইবার আসি এই নন্দিনী ভট্টাচার্যের বিষয়ে আমার একটু বক্তব্য আছে। উনি ভীষণ পরিমাণে পুরুষবাদী নারী, খুব ভালো না, কথা বলবো না, পুরুষের জন্য তো কাউকে লড়তে লাগে, কিন্তু আমি না সঠিক ওয়েতে জানতে চাই। এই হালে একটা ঘটনা ঘটেছে, উনি তো নারীদেরকে খুব সহজেই দোষারোপ করে দেন, ঠিক আছে, নারীদের দোষ হতেই পারে, নারীরা সবসময় ভিকটিম কেন, পুরুষরা কেন ভিকটিম হবে না, অবশ্যই করে এই জিনিসটাতে আমি একদম এগ্রি করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই হালে 4 থেকে 5 মাসের বিবাহিত জীবনে একটি মেয়েকে শ্বশুরবাড়ি থেকে মেরে দেওয়া হলো। এটা ঘটনাটা বরানগর নাকি সোদপুর ওই দিকের ঘটনাটা। এই হালে মেয়েটা যে মারা গেল, এই রিসেন্ট এই সদ্য এই একটা হালেই আমরা দেখলাম। বেশ ওর হাজব্যান্ড বেশ বডি টিল্ডারের মতন, সেই হাতে ট্যাটোম্যাটো করা, আমার ঠিক এই মুহূর্তে কিছুতেই নামটা মনে পড়ছে না। বলছি এই সব বিষয়গুলোর উপরে মানে নন্দিনী ভট্টাচার্যের কি বক্তব্য, এটা আমার খুব জানার ইচ্ছা। না মানে উনি ভীষণ করে পুরুষবাদী, খুব ভালো কথা, বাট এই ধরনের পুরুষবাদী পুরুষরা এই যে বিয়ে করে নিয়ে গিয়ে বউকে হত্যা করে দিচ্ছে, সেটার জন্য মেয়েটা মনে হয় দায়ী না? বলুন নন্দিনী ম্যাডাম, মেয়েটাই দায়ী, নিশ্চয়ই কিছু করেছে, নাহলে কেন মারবে? আপনার তো এরকমই থাকে, মেয়েটা নিশ্চয়ই কিছু করেছে, নাহলে পুরুষ বলার সাহস পাচ্ছে কী করে? অবশ্যই করে। কিন্তু বক্তব্যটা সেখানেই হচ্ছে, আপনি আপনার জীবনে বিয়ে থাওয়া করেছেন কি না জানি না, সন্তান আদি আছে কি না আমার সেটাতেও কোনো রকম নলেজ নেই, সত্যি নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যদি আপনার ঘরে ছেলে থাকে, তাহলে তো ছেলের বউয়ের খুব ভোগান্তি, ভীষণ ভোগান্তি, ভীষণ ভীষণ আমার ভীষণ মানে করুণা হচ্ছে সেই বিষয়টা, খুব চিন্তিত। বাট এই ধরনের জিনিসগুলোতে আপনার কোনো বক্তব্য নেই। এই যে তিলোত্তমার ঘটনাটা ঘটলো, আপনার কি মনে হয়? মেয়েটা নিজেই বলেছে আমি শুয়ে আছি, এখানে এসে আমাকে ধর্ষণ করতে তোমাদের সুবিধা হবে, প্লিজ ধর্ষণ করে যাও আর প্লিজ মেরে যাও আমাকে। মানে কীরকম মানে বিষয়গুলো আমার কাছে না ভীষণ ভাবায়। ইনি এত সহজে পুরুষদের পক্ষ নিয়ে কথা বলেন না, অবশ্যই করে বিচার করা দরকার। সবসময় যে নারীরা ঠিক পুরুষরা ভুল, না, কখনো আমি সেটাতে বিশ্বাস করি না। কিন্তু সব সময় পুরুষরা ঠিক আর সব সময় নারীরা ভুল, এই রকম যে ধারণাটা পোষণ করে উনি চলেন, আর খুব সহজে সম্পর্ক বেরিয়ে যাও, তোমার পোষাচ্ছে না তুমি বেরিয়ে যাও, এই যে ধরনের জিনিসটা, তো আমার কি মানে আমার অনেক জানতে ইচ্ছা করে যে এই যে চারিদিকে যে ধর্ষণ, এই যে শুনলাম নাকি উত্তরপাড়ায় একটা ছাত্রী গণধর্ষিতা হয়েছে, আমি অবাক হয়ে গেলাম শুনে। তো বলছি এখনও এই বিষয়গুলোর উপরে মানে ধর্ষণটা কে, মানে আপনার মতন আমার মতন কিছু নারীরাই কি নারীদের ধর্ষণ করে দিচ্ছি? রাত বিরেতে বেরোনোটা মুশকিল হয়ে যাচ্ছে বলুন। আমার খুব অবাক লাগে, খুব করুণা হয় সেই ধরনের নারীদের দেখলে। হ্যাঁ, রাগ হতেই পারে, রাগ হতে পারে, দুটো কথা বলতে পারি, তার মানে তার চরমতম ক্ষতিতেও তাকে আমি দোষারোপ করব, এই বিষয়টাতে আমি একটুখানি আমার খুব অবাক লাগে। জানি না কজন সহমত হবে এই বিষয়টার সাথে, বাট আমার নিজের খুব মনে হয় যে চারিদিকে যে ধর্ষণ, গৃহবধূদের নির্যাতন, সঙ্গে তাদের হত্যা, এইটাতে এই নন্দিনী ম্যাডামের কি বক্তব্য? উনি তো ভীষণ বোল্ড আর ভীষণ পরিমাণে পুরুষবাদী নারী। ওনার কাছে যদিও বা এক্সপেক্ট করা যায় না, তারপরেও মনে হলো, জানতে ইচ্ছা হলো যে এই বক্তব্যগুলোতে ওনাকে গলাবাজি করতে ঠিক দেখি না, যে মেয়েটি মরলো, নিজেই মরে গেছে মনে হয়, বা এমন কিছু করেছে, ওর স্বামী মেরেছে, মারতেই পারে, স্বামী সে, হ্যাঁ, তুমি কিছু করেছো, তুমি বাধ্য করেছো, তুমি ইরিটেট করেছো তাও তোমার স্বামীকে তোমাকে মেরে ফেলার জন্য, মানে এই ধরনের বিষয়টাতে আমার খুব মানে জানার ইচ্ছা আর কি। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে দেখা হবে নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য